একজন অপরিচিত লোক হঠাৎ একদিন একটা হাসিখুশি পরিবারের সাথে দেখা করে তাদের আদরের একমাত্র মেয়েকে ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু করে তার বশীভূত করে ফেলে এবং এই মেয়েটাকে দিয়ে সকল রকমের জঘন্যতম কাজ করাতে থাকে। লোকটি এই মেয়েটির উপর কালো জাদু করার কারণ কি এবং শেষমেশ মেয়েটির বাবা মা কি পারবে এই লোকটির হাত থেকে তাদের একমাত্র আদরের মেয়েকে রক্ষা করতে, এটাই দেখবো আজকের মুভিতে, যে মুভির নাম শয়তান। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এক্সপ্লেইন শুরু করা যাক। গাইস, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন কবির নামের লোককে, সে তার ছেলে মেয়েকে স্কুল থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে বসে অপেক্ষা করছে, কিন্তু তার ছেলে গাড়িতে এসে বসলো, তার মেয়ে জানবি এখনও গাড়িতে আসেনি। কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় তার মেয়ে জানবি তার বয়ফ্রেন্ডের বাইকে করে কোথাও যাওয়ার জন্য রওনা দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কবির গাড়ি হর্ন বাজালে জানবি পিছনে তাকালে দেখতে পাই তার বাবা তার জন্য বসে অপেক্ষা করছে। তারপর সে গাড়িতে এসে উঠে পড়ে এবং তাদের তিনজনের বাবা ছেলে মেয়ের কথা শুনে আমরা বুঝতে পারি কবির তার ছেলে মেয়ের সাথে বন্ধুত্বের মতো আচরণ করতো। এক পর্যায়ে জানবি তার বাবাকে বলে সে তার বন্ধুদের সাথে লাদার ঘুরতে যাবে। জানবির বাবা কবির সে কোনো মতেই রাজি হচ্ছিল না, কারণ সে বুঝতে পেরেছে জানবি হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যেতে চাচ্ছে, তাই সে অনুমতি দেয় না। তারপর জানবি বাসায় এসে তার মায়ের সাথে কথা বলে লাদার ঘুরতে যাওয়ার বিষয়টি রাজি করিয়ে ফেলে। কিন্তু এর মধ্যে তার বাবা কবির জানায় তাদের শহরের ফার্ম হাউসে ফ্যামিলির সবাই মিলে টাইম স্পেন্ড করতে যায়। অবশেষে তারা ফার্ম হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে সবাই হাসি খুশি গল্প করছিল। তারপর তারা একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। খাবার দাবার শেষ করে কবির তাদের জন্য চা আনতে গেলেন। রেস্টুরেন্টের মালিক বলেন চায়ের বিলের জন্য ভাঙতি টাকা দিতে, কিন্তু কবিরের কাছে কোনো ভাঙতি টাকা ছিল না, তাই সে সেখান থেকে চা না নিয়েই চলে আসেন। এটা আবার পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি খেয়াল করে, যার নাম হচ্ছে বেনরাজ। তারপর সে 3 কাপ চা এনে কবিরের কাছে চলে আসে, কিন্তু কবির প্রথমে মানা করলেও বেনরাজ বলে খান, সমস্যা নাই, আমি তো আপনার ছোট ভাইয়ের মতোই। তারপর কবির তাকে মানবতার খাতিরে তাদের সাথে বসে খাবার খেতে বলে। বেনরাজও তাদের সাথে খাবার খেতে বসে পড়ে এবং সবাই মিলে খাবার দাবার খেতে থাকে। কিন্তু হঠাৎ জানবি বলে সেই পরোটা খেতে পারবে না, কারণ এতে প্রচুর পরিমাণ তেল রয়েছে, যা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। তখন বেনরাজ বলেন তাহলে তুমি আমার এই লাড্ডুটা খেতে পারো। তারপর জানবি তার দেওয়া লাড্ডুটা খাওয়ার পর অদ্ভুত কিছু একটা অনুভব করতে থাকে, যদিও তার বাবা মার সামনে ছিল, কিন্তু তারা কিছুই বুঝতে পারে না। তারপর বেনরাজ বলে পরোটাটাও খেয়ে ফেল। কথা বলার পর সাথে সাথে জানবি ও পরোটাটা খেতে শুরু করে। এটা দেখে তার বাবা মা অনেকটাই অবাক হয়ে যায়, কারণ যে কিনা এতক্ষণ পরোটা খেতে রাজি হয়নি, সে এখন এইভাবে পরোটা খাচ্ছে দেখে তারা দুজনই কিছুটা চিন্তিত হয়ে পড়ে। কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না তাদের মেয়ের সাথে কী হচ্ছে। তারপর তারা খাবার শেষ করে গাড়িতে উঠে পড়ে, কিন্তু জানবি এবং তার মা তার বাবার জন্য অপেক্ষা করছিল গাড়িতে বসে। কবির তার ছেলেকে দোকান থেকে কিছু একটা কিনে দিচ্ছিল। ঠিক তখনই সেই বেনরাজ নামের লোকটা এসে জানবিকে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে বলে গাড়িতেই তুমি এই বিস্কুটটা খেয়ে নিও। কিন্তু এই ব্যাপারটা তার মা জয়তী খেয়াল করেনি, কারণ সে তখন ফোনে কথা বলছিল। কিন্তু জানবি তার বাবা মাকে বাসায় পাঠিয়ে সেই গাড়িতে একা বসে বেনরাজের দেওয়া বিস্কুটের প্যাকেটটি ছিঁড়ে খেয়ে ফেলেন। তারপর তারা বাড়িতে ফিরে আসেন আর সবাই মিলে হাসি খুশি সুইমিং পুলে নেমে দুষ্টামি করে স্নান করতে থাকে। এরপর জ্যোতি যখন গোসল করে বারান্দায় আসলে দেখতে পায় সেই বেনরাজ নামের লোকটি বাড়ির দিকে আসছেন। তখন জ্যোতি তার স্বামী কবিরকে বিষয়টা জানায়। এরপর সে বাসায় এসে দেখে ততক্ষণে এই লোকটা বাসায় ঢুকে পড়েছে। আসলে বেনরাজ তাদের গাড়ি পিছনে পিছনে হাঁটতে হাঁটতে বাসায় পর্যন্ত চলে এসেছে। তবে সেখানে বাসায় এসেছে তার রহস্য এখনই আপনারা বুঝতে পারবেন। এরপর জ্যোতি এবং কবির তার কাছে আসলেন। সে জানায় তার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছে, তাই ফোনটা চার্জ হলেই সে এখান থেকে চলে যাবে। তখনই জানবি এসে জানায় সে মূলত এই লোকটাকে তার অনুরোধে তাকে গেট খুলে বাসায় নিয়ে এসেছে। এরপর জ্যোতি এসে তার স্বামীকে বলে একজন অপরিচিত লোক কীভাবে বাসায় আসলো আমি কিছুতেই বুঝতে পারছি না। তখন কবির বলে থাকতাম ফোনটা চার্জ হলেই সে এখান থেকে চলে যাবে।
এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখতে পাই জাহ্নবী অপরিচিত আগন্তুক লোকটার কাছে এসে তার পার্সোনাল সকল বিষয়ে কথা বলতে থাকে। সে মূলত লোকটাকে অনেক ভালো মনে করত, কিন্তু লোকটা মোটেও ভালো ছিল না। কিছুক্ষণ পরই আপনারা জানতে পারবেন। এর মধ্যে জাহ্নবীর ছোট ভাই রাজ এসে বলেন, চলো আপু আমরা দুজন ফুটবল খেলবো। তখন বেনরাজ জাহ্নবীকে বলে, যাও তোমার ভাইয়ের সাথে তুমি ফুটবল না বরং তাকে নিয়ে দুলদুলি খেয়ে আসো। একথা বলার সাথে সাথে জাহ্নবীও তাড়াতাড়ি করে তার ভাইকে নিয়ে দোলনা খেতে চলে যায়। এখানে মূলত জাহ্নবীর উপর কালো জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করেছে। এতে জাহ্নবী লোকটির উপর পুরোপুরি বশীভূত হয়ে গিয়েছে। তার কথা মতো সে কাজ করা শুরু করে দিয়েছে। এরপর জাহ্নবী তার ভাইকে নিয়ে জুড়ে জুড়ে দুল খেতে থাকে। এতে তার ভাই অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, কিন্তু তার এই চিৎকার শুনে তার মা জানালা দিয়ে দেখতে পায় রাজ এবং জাহ্নবী অনেক জোরে জোরে দুল খাচ্ছে। এটা থেকে তার কাছে কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছিল। এরপর সে নিচে নেমে আসে, জাহ্নবীকে বলে দুল না থামাও, কিন্তু জাহ্নবী তার কোনো কথাই শুনছে না। এরপর কবিরও চলে আসেন আর দুলনাটা হাত দ্বারা থামিয়ে ফেলে আর তাদের ছেলে মেয়েকে বাঁচিয়ে নেন। আসলে জাহ্নবী এতক্ষণে কালো জাদুর কারণে সে আগন্তুক লোকটির বশীভূত হয়ে গিয়েছিল। তারপর তারা রাতের খাবার খেতে বসলেন। জাহ্নবীকে লোকটা বলে, জাহ্নবী তোমার বয়ফ্রেন্ডকে কল দাও। জাহ্নবীও ঠিক ফোন দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে শুরু করে দেয়। তখনই তার বাবা মা অনেকটা চিন্তিত হয়ে যায় যে তাদের মেয়ে তো আগে কখনো এমন ছিল না। তখন তারা কিছু একটা বুঝে যায় যে এই লোকটা হয়তো তাদের মেয়ের উপর কোনো কালো জাদু করেছে। এরপর কবির ব্যান্ডেজের সোয়েটার দিয়ে তাকে চলে যেতে বলে, তখন সে বলে এখন সে যেতে পারবে না। এরপর কবির তাকে জোর করে হাত ধরে বের করে দিতে চাইলে তার নিজের মেয়ে তাকে বাধা দেয়। তারপর কবির যখন জাহ্নবীকে সামনে থেকে সরিয়ে দিয়ে লোকটাকে বের করে দিতে যায়, ঠিক তখনই জাহ্নবী তার বাবাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এখন তার নিজের মেয়েও তার বিরুদ্ধে চলে গেছে। তখন তার বাবা মা তার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। এরই মধ্যে জয়তী জাহ্নবীর কাছে এসে বলে, মা তোর কী হয়েছে, তুই কেন তোর বাবার সাথে এমন আচরণ করছিস? এরপর কবির বেনরাজের কাছে এসে বলে, তুমি আমার মেয়েকে কী করেছো? লোকটা জবাব দেয় যে সে তার মেয়েকে বশীভূত করে ফেলেছে, অর্থাৎ কালো জাদু করেছে। বেনরাজ জাহ্নবীকে ডাক দিয়ে কাছে আনে আর বলে, জাহ্নবী তুমি জোরে জোরে কান্না করো। তখন জাহ্নবীও তার কথা মতো জোরে জোরে শব্দ করে কান্না করতে থাকে, কিন্তু তার বাবা মা কিছুই করতে পারছে না। তারা অসহায় পুতুলের মতো তাকিয়ে থাকে। এর মধ্যে লোকটা জাহ্নবীকে বলে, জাহ্নবী তুমি চা পাতা নিয়ে আসো রান্নাঘর থেকে। জাহ্নবীও তার কথা মতো রান্নাঘর থেকে চা পাতা নিয়ে আসে। এরপর লোকটা তাকে বলে, চা পাতাগুলো খেয়ে ফেলো। জাহ্নবীও তার কথায় কাঁচা চা পাতাগুলো খেতে শুরু করে। এরপর সে কাশতে থেকে আর এটা থেকে তার মা পানি আনতে গেলে সে আবারও চা পাতা খেতে শুরু করে দেয়। তার বাবা তাকে বাধা দিলে কালো জাদুকরা লোকটি বলে, জাহ্নবী তোমার বাবাকে একটা থাপ্পড় বসিয়ে দাও। সে সাথে সাথে তার বাবাকে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর এটা থেকে তার মা জয়তী অবাক হয়ে যায়। এর মধ্যে আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে যায় আর তখন বেনরাজ কবিরকে বলে, কবির তোমার মেয়েকে আমার কাছে দান করে দাও, আমি তাকে নিয়ে এখন বৃষ্টির মধ্যেই চলে যাব। তো এরই মধ্যে বেনরাজ জাহ্নবীকে লাথি মেরে মাটিতে ফেলে দেন আর এটা থেকে কবির আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। সে বেনরাজকে সে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করলে বেনরাজ জাহ্নবীকে বলে, তোমার ছোট ভাইকে একবারের জন্য শেষ করে দাও। তখন সে তার ভাইকে মারার জন্য যেতে চাইলেন। তার মা তাকে কোনোরকম আটকানোর চেষ্টা করলে সে তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তার ভাইকে সিঁড়ির সাথে মাথার মধ্যে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু এর মধ্যে বাড়ির গেটের সামনে দেখা যায় দুজন পুলিশকে। তারা বৃষ্টির মধ্যে কবিরের সাথে দেখা করার উদ্দেশ্যে তাদের বাসায় এসেছে। আসলে জ্যোতি মূলত পুলিশে কল করেছিল আসার জন্য, কারণ তাদের বাসায় এত কিছু ঘটে যাচ্ছিল বিদায় এখন তারা কোনোভাবেই সারভাইভ করতে পারছিল না। কবিরকে জিজ্ঞাসা করে, আমাদের হেল্পলাইনে আপনাদের বাসার টেলিফোন থেকে সাহায্যের জন্য কল গিয়েছিল, বলুন আমরা আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। তখন পুলিশ বেনরাজকে দেখিয়ে বলে, এই লোকটাকে কি আপনি চিনেন? তখন কবির বলে, স্যার এখন আমরা ঠিকঠাক আছি, আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই। আর বেনরাজকে দেখিয়ে বলে, সে মূলত আমার বন্ধু। তখন পুলিশ একথা শুনে চলে যায়। তারপর দেখা যায় কবিরের ছেলে জয়ের জ্ঞান ফিরেছে, তাই তার বাবাকে জড়িয়ে ধরে। এর মধ্যে কবির বেনরাজকে বলে, দেখো ভাই তুমি আমার মেয়েকে ভালো করে দাও আর তুমি এই বাড়ি থেকে চলে যাও, তোমাকে আমি 50 লাখ টাকা স্বর্ণ মুদ্রা দিব। তখন বেনরাজ বলে, ঠিক আছে তুমি নিয়ে আসো। তারপর কবির টাকা সহ স্বর্ণ মুদ্রা এনে তাকে দিয়ে দেন। আর তখনই কবির এবং তার স্ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলেন আর তার মেয়েকে জড়িয়ে ধরে। কিন্তু
তখনই বাইরে থেকে একটা বিকট শব্দ হলে তারা বাইরে গিয়ে দেখতে পায় বেনরাজ মূলত যায়নি, সে টাকা সহ স্বর্ণমুদ্রা সব আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এই বাড়িতে টাকা পয়সার জন্য আসেনি, সে মূলত তাদের একমাত্র মেয়ে জাহ্নবীকে বশীভূত করার জন্যই এসেছে। তারপর বেনরাজ আবার বাড়িতে প্রবেশ করে আর এবার জাহ্নবীকে বলে, জাহ্নবী তোমার নিজের গালে নিজেই থাপ্পড় মারো। তারপর জাহ্নবীও তার কথায় নিজের গালে নিজেই থাপ্পড় মারতে থাকে। আর এটা দেখে জাহ্নবীর বাবা কবির চুপচাপ কান্না করতে থাকে এবং জয়িতিও চুপচাপ বোকার মতো চেয়ে থাকে। আসলে তাদের কিছুই করার ছিল না, কারণ বেনরাজ জাহ্নবীকে তার বশে নিয়ে ফেলেছে। এরপর কবির মন খারাপ করে উপরে চলে যায়। এরপর বেনরাজ আবারও জাহ্নবীকে ডান্স করতে বললে সে ডান্স করতে থাকে। আর ডান্স করতে করতে জাহ্নবী ক্লান্ত হয়ে গেলেও লোকটি তাকে আবারও জোরে জোরে ডান্স করতে বলে, তখন জাহ্নবীও জোরে জোরে ডান্স করতে থাকে। আর এটা দিকে জাহ্নবীর মার অনেক কষ্ট হয়। আর সে যখন পানি এনে জাহ্নবীকে খাওয়াতে যাবে ঠিক তখনই সে অভদ্র লোকটা জাহ্নবীকে বলে, জাহ্নবী তুমি পানি খেও না, তুমি পানিটা ফেলে দাও। জাহ্নবীও তার কথা মতো পানিটা ফেলে দেয়। এতে জয়িতি বেনরাজের উপর খুবই ক্ষুব্ধ হয়। আর এদিকে দেখা যায় কবির তার ছেলেকে জড়িয়ে ধরে আদর করতে থাকে, কারণ সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল। এরপর জয়িতি যখন উপরে আসে তখন কবির তাকে বলে জাহ্নবী কী করে, তখন সে জানায় বেনরাজের পাশে দাঁড়িয়ে আছে। এরপর কবির জাহ্নবীর কাছে যেতে চাইলে জাহ্নবী তাকে দেখে হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু কবির তাকে হাত জোর করে অনুরোধ করলে জাহ্নবী তার কোনো ক্ষতি করে না। এরই মধ্যে জাহ্নবী দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়। আর এটা দেখে কবির উপরে গিয়ে তার স্ত্রীকে বলে, যাও জাহ্নবী কাপড়ে প্রস্রাব করে দিয়েছে, তুমি কাপড়টা চেঞ্জ করে দিয়ে আসো। তখন জয়িতি এসে দেখে সত্যি সত্যি জাহ্নবী কাপড়ে প্রস্রাব করে দিয়েছে। তখন তাকে দেখে বেনরাজ কথা শোনাতে থাকে আর খারাপ ভাষায় গালাগালি করতে থাকে। তখন জয়িতিও তাকে খারাপ ভাষায় গালি দিলে সে রেগে যায়। তারপর জাহ্নবীর কাপড় এনে তাকে পরিয়ে দেয়। জাহ্নবী তার মাকে দেখে কান্না করতে থাকে, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে জয়িতি এসে বেনরাজকে মারতে থাকে, কারণ সে তার মেয়েকে দিয়ে সকল খারাপ কাজ করিয়েছে। কিন্তু তখনই বেনরাজ জাহ্নবীকে বলে, জাহ্নবী তোমার মাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলো। জাহ্নবী ঠিক তার কথা মতো যখন সে ছুরি নিয়ে তার মাকে আঘাত করতে যাবে ঠিক সেই মুহূর্তে কবির এসে জাহ্নবীর হাত থেকে ছুরিটা নিয়ে নেয় এবং জাহ্নবীকে সিঁড়ির সাথে হাত বেঁধে রাখে। তারপর সে বেনরাজকে প্রচণ্ড বেদুরভাবে মারধর করতে থাকে। এক পর্যায়ে বেনরাজ কবির সাথে না পেরে জাহ্নবীকে জোরে জোরে চিৎকার করতে বললে জাহ্নবীও তার কথা মতো জোরে জোরে চিৎকার করতে থাকে। ফলে কবির চিৎকারের শব্দে অতিষ্ঠ হয়ে বেনরাজকে ছেড়ে দেয়, কিন্তু তারপরও জাহ্নবীর চিৎকার চেঁচামেচি করতেই থাকে। ফলে তার মা এবং তার বাবা দুজনই প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায় তাদের। তারপর বেনরাজ জাহ্নবীকে সিঁড়ির সাথে বাঁধা হাত দুটো খুলে দিয়ে বলে, যাও এবার তুমি তোমার ছোটো ভাইকে একেবারে মেরে ফেলো। জাহ্নবীও তার ছোটো ভাইকে মারার জন্য হাতে একটা চাকু নিয়ে তার ভাইকে মারতে যায়। ঠিক তখনই তার বাবা কবির এসে রাজকে তার হাত থেকে রক্ষা করে। কিন্তু তারপরে জাহ্নবী তার ভাইকে মারার জন্য তার বাবার সাথে জোরাজুরি করতে থাকে। তারপর তার মা তার হাত থেকে ছুরিটা নিয়ে তাকে 4-5টা থাপ্পড় বসিয়ে দেয়। এতে সে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। তখন তারা দুজন স্বামী স্ত্রী মিলে জাহ্নবীকে আদর করতে থাকে আর বুকের সাথে জড়িয়ে ধরে। তারপর আবারও হিংস্র হয়ে উঠে সে তার বাবা মাকে ঘরের ভিতর রেখে বাহির দিয়ে তালা মেরে দেয়। এতে তারা দুজন ভিতরে আটকা পড়ে। এরপর সে ছুরিটা নিয়ে তার ভাইকে মারার জন্য খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না, বিদায় সে জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। এরপর সে এসে দেখে তার ছোট ভাই ছাদে এসে ভিতর থেকে দরজার লক লাগিয়ে ছাদে বসে আছে। কিন্তু জাহ্নবী তার শরীরের সমস্ত শক্তি দ্বারা আস্তে আস্তে করে দরজাটা ভাঙতে থাকে। আর তখনই তার ছোট ভাই ভয়ে কান্না করতে থাকে আর বাবা আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তার এই চিৎকার শুনে তার বাবা মা দরজা ভেঙে ফেলে এবং তাকে বাঁচাতে ছাদে চলে আসে আর তার ভাইকে মারার জন্য উঠে পড়ে লাগে। তার ভাই আজও বুদ্ধি করে চম্বে ছাদের একদম উপরে উঠে যায়, কিন্তু জাহ্নবীও চম্বে ছাদে উঠে পড়ে। যখন সে তার ভাইকে মারতে যাবে ঠিক তখনই কবির চম্বে উপরে ওঠার সময় তার মেয়ে তাকে তার হাতের কবজিতে ছুরিটা বসিয়ে দেয়। ফলে কবির উপর থেকে নিচে পড়ে যায়। আর এই সুযোগে জাহ্নবী তার ভাইকে ছাদের উপর থেকে নিচে ফেলে দেয়। তারপর তার বাবা মা এসে দেখে রাজ নিচে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আর এটা দেখে তারা দুজনে কান্নায় ভেঙে পড়ে, তাদের মাথায় যেন হঠাৎ করে আকাশ ভেঙে পড়ল। অন্যদিকে বেনরাজ তার মেয়ে জাহ্নবীকে নিয়ে বেরিয়ে পড়ে। এর মধ্যে কবির তার ছেলেকে বাঁচানোর জন্য গাড়িতে করে তার ছেলে এবং স্ত্রীকে হসপিটালে পাঠিয়ে দেয়। আর ওইদিকে দেখা যায় ততক্ষণে বেনরাজ জাহ্নবীকে নিয়ে জঙ্গলের ভিতর ঢুকে পড়েছে তার মেইন আস্তানার উদ্দেশ্যে।
কিন্তু কবিরও তাদেরকে ধরার জন্য সাইকেলে করে জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে তাদের দুজনকে খুঁজতে থাকে। একটা সময় কবির যখন জঙ্গলের ভিতরে তাদের খুঁজে পাচ্ছিলেন তখন কবিরের মাথায় একটা আইডিয়া চলে আসে। আর তা হচ্ছে সে বেনরাজের লাইভ লোকেশন বের করবে। যে বাবা সেই কাজ, তারপর সে বেনরাজের মোবাইল নাম্বার দিয়ে তার লোকেশন ট্র্যাক করে। এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আসলে কবির ওই দিন রাতে বেনরাজ এবং জয়তির মধ্যে যখন মারামারি হয়েছিল তখন কবির বেনরাজের মোবাইলে লাইভ লোকেশন সেটিংসটি অন করে দিয়েছিল, যেটা কিনা বেনরাজ নিজেও জানতো না। ফলে আজ সে তার লোকেশন বের করতে পেরেছে। তারপর কবির আস্তে আস্তে বেনরাজের মেন আস্থানের উদ্দেশ্যে আসতে থাকে। আর ওইদিকে দেখা যায় বেনরাজ অনেকগুলো মাটির পুতুল থেকে একটা কালো পুতুল হাতে নিয়ে সবাইকে দেখায় আর বলে, এই কালো পুতুলগুলো আমি যখন আগুনে ফেলবো তখন তোমরা আগুন থেকে একটু দূরে সরে যাবে, আর যখন আমি এই লাল পুতুলটা আগুনে ফেলবো তখন তোমরা সবাই এই আগুনে ঝাঁপ দিয়ে জীবন উৎসর্গ করবা। আর এই মহাবলী দিতে পারলে সে শুধু দৃষ্টির মাধ্যমে যে কাউকেই বশ করার ক্ষমতা অর্জন করতে পারবে, সেই হবে স্বর্গের সর্বা। তারপর সে এক এক করে কালো পুতুলগুলো আগুনে ফেলতে থাকে। অন্যদিকে কবির মোবাইল থেকে ম্যাপ লোকেশন অনুযায়ী মন্দিরের ভিতরে ঢুকে পড়ে। আর সে সব শুনে বুঝে যায় যে এখান থেকে সকল মেয়েরা কিছুক্ষণের মধ্যে আগুনের ঝাঁপ দিবে। ঠিক ওই মুহূর্তে কবির এসে বেনরাজের উপর আক্রমণ করে। প্রথমে সে তার হাতে বিঁধে থাকা ছুরি দিয়ে তার জিহ্বা কেটে ফেলেন। ঠিক ওই সময় যখন বেনরাজ তার হাতে থাকা লাল পুতুলটি আগুনে ফেলে দিয়েছিল, ঠিক সেই মুহূর্তে কবির সেটা হাত দ্বারা কেস ধরে ফেলে আর সেখানে থাকা সকল মেয়ের আগুনে ঝাঁপ দেওয়া থেকে বেঁচে যায়। কিন্তু বেনরাজ এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না, কারণ তার এত বছর কষ্টের সাধন নিমিষে শেষ হয়ে যাবে এটা সে কখনো ভাবতেই পারেনি। সে পাগলের মতো অস্থির হয়ে যায়। এরপর সব মেয়েরা কবিরের দিকে আসতে থাকে আর সবাই মিলে কবিরের উপর হামলা করতে থাকে। সেখানে তার নিজের মেয়ে জাহ্নবীও ছিল। তবে সে একটা মোবাইল বের করে একটা রেকর্ড চালু করে দেয়। সেই রেকর্ডটা মূলত বেনরাজেরই ছিল। সে বলতে থাকে, তোমরা সব মেয়েরা আগের মতো স্বাভাবিক এবং ভালো হয়ে যাও। ফলে সবাই আগের মতো স্বাভাবিক হয়ে যায় এবং ভালো হয়ে যায়, আর কবিরকেও তারা ছেড়ে দেয়। এর মধ্যে মেয়েগুলো কেমন যেন চিন্তিত হয়ে পড়ে। তাদের বাবা মা ফ্যামিলি মেম্বারদের কথা মনে পড়ে যায়। মূলত বাসা থাকা গেলে ওই দিন বেনরাজ তার মেয়ে জাহ্নবীকে উদ্দেশ্য করে বলে, তোমার বাবা চাই আমি তোমাদেরকে সারা জীবনের জন্য মুক্ত করে দিই, তোমরা আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসো। কিন্তু সেটা কখনই হবে না। বেনরাজ যখন এই কথাগুলো বলছিল তখন ওই মুহূর্তে কবির একটা মিনি রেকর্ডারের সাহায্যে তার কথাগুলো রেকর্ড করে ফেলে। সেই রেকর্ডটাই আজ এখানে প্লে করার কারণে সবাই আজ আগের মতো নতুন জীবন ফিরে পেয়েছে। এরপর কবি তার মেয়েকে বাঁচাতে পেরে থাকে, বউকে জড়িয়ে কান্না করতে থাকে। এরপর সিন পরিবর্তন হলে আমরা কবিরকে হসপিটাল বেডে দেখতে পাই, আর তার পাশে একজন পুলিশ ইন্সপেক্টর বসে আছে, তার সাথে কথা বলছে। কবির তাদের সাথে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনার সব কিছু বিস্তারিত খুলে বলে ইন্সপেক্টরকে, এবং জানাই সেই পাহাড়ের ভিতর অসংখ্য মেয়ে রয়েছে যারা কিনা তাদের ফ্যামিলিতে আসার জন্য চিন্তিত হয়ে বসে আছে। আপনি তাদেরকে নিজেদের পরিবারের মানুষের কাছে পৌঁছে দিয়ে সহায়তা করুন। এরপর কবিরের কথা মতো পুলিশের টিম মিলে এক এক করে সকল মেয়েকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। তারা এতদিন পর তাদের মেয়েকে ফিরে পেয়ে অনেকেই খুশিতে আত্মহারা হয়ে যায়, আবার অনেকে কান্নায় ভেঙে পড়ে। এদিকে দেখা যায় পুলিশ ইন্সপেক্টর কবির এবং তার স্ত্রীকে ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এই কথা বলে সে এখান থেকে চলে যায়। ওই সময় দেখা যায় জ্যোতিও তার ছেলেকে এই হসপিটালে ভর্তি করিয়েছে। এর মধ্যে জাহ্নবী এসে তার বাবাকে জড়িয়ে ধরে। এমন একটা হ্যাপি এন্ডিং দেখিয়ে সিন চলে যায় 1 বছর পরের দৃশ্যে। এখানে দেখা যায় কবি একটা মরা পচা এবং গন্ধযুক্ত ইঁদুর হাতে নিয়ে চলে আসে একজন পাগল টাইপের লোকের কাছে। এই লোকটি মূলত বেনরাজ, তাকে 1 বছর ধরে এই বিল্ডিংয়ে বন্দি করে রেখেছে সে, তাকে শাস্তি দেওয়ার জন্য। এরই মধ্যে কবিরের হাতে কলা দেখে সে কলা খাওয়ার জন্য হাত পাতে, কিন্তু কবির তার হাতে না দিয়ে কলাটা দূরে ফেলে দেয়। তারপর কবির তাকে বলে, এখন তুমি হারে হারে টের পাবা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করার ভয়াবহ পরিণাম। তুমি অনেক মায়ের বুক খালি করে দিতে চেয়েছো এবং এইসব মেয়েদেরকে দিয়ে তোমার বসে এনে কত নানান কুকর্ম করিয়েছ, এবং তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এই কথা বলে কবির চলে যায় এখান থেকে। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো আজ এ পর্যন্তই গাইস, ভিডিওটি কেমন হলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার এই মুহূর্তে খুব প্রয়োজন, তা না হলে আমার ইউটিউব জার্নিটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।